প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। তোমরা কি জানো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলছে, ন্যারেশনের ক্লাস? তো আজকের ক্লাসে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রশ্ন। আচ্ছা, তোমরা এর পূর্বে আমার দুটো ক্লাস তোমরা দেখে নেবে। একটি ক্লাস হচ্ছে ন্যারেশনের ৬টি ধাপ, এর উপর একটা ক্লাস দেওয়া হয়েছে জানলে ৬ ন্যারেশনকে করবেই জয়। তো এই ফার্স্ট ক্লাসটি তোমরা দেখে নেবে, ৬টি ধাপ সম্পর্কে যে ক্লাসটা দেওয়া আছে সেটা তোমরা দেখে নেবে। তারপর আরেকটি ক্লাস দেওয়া হয়েছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। আজকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস। তো চলো ক্লাসটা শুরু করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? তোমরা প্রত্যেকেই জানো যে রেপোর্টেড স্পিচে সাবজেক্ট দ্বারা শুরু হবে আর ফুল স্টপ বা কমা দ্বারা শেষ হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। তো আবার আমি শুরু থেকে বলছি, প্রথম থেকে কিছু কথা বলছি, জেনে নাও। ন্যারেশনে মূলত দুটো অংশ আমরা দেখতে পাই। একটা হচ্ছে রেপোর্টেড ইনভার্টেড কমার মধ্যে, আর একটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে। তো তোমরা প্রত্যেকেই জানো যে ইনভার্টেড কমার মধ্যে যা থাকে তাকে বলে রেপোর্টেড, আর ইনভার্টেড কমার বাইরে যা থাকে তাকে বলে রেপোর্টিং। তো এই যে সেইট থেকে দ্য ওমেন টু দি বয়, এটা হচ্ছে রেপোর্টিং। আর দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, এটা হচ্ছে রেপোর্টেড। তো এখানে দেখো, যদি তোমাদের রেপোর্টেড স্পিচটি শুরুতে দেওয়া থাকে আর রেপোর্টিংটি তারপর দেওয়া থাকে, তাহলে তোমরা এটাকে সাজিয়ে নেবে তোমাদের সুবিধার জন্য। রেপোর্টিংকে আগে লিখবে, দ্য ওম্যান সেড টু দি বয়, রেপোর্টিংটাকে আগে লেখা হলো। তারপর রেপোর্টেড যা আছে তাই। বুঝতে পারলে তো? এতে তোমাদের সুবিধা হবে। তো এবার দেখো, এই যে ৬টি স্টেপ, এই যে আমি বলেছি যে জানলে ৬ তোমরা ন্যারেশনকে করবেই জয়, এই ৬টি ধাপ খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি ন্যারেশন শিখতে চাও তাহলে এই ৬টি স্টেপ তোমাকে খুব ভালো করে চিনতে হবে এবং এদের যে প্রয়োগগুলো, পরিবর্তন, সেগুলো খুব ভালো করে বুঝতে হবে। তোমরা এই ৬টি ধাপ ছাড়া কোনোভাবেই ন্যারেশন করতে পারবে না। তো এই ৬টি ধাপ আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথম স্টেপ 1, এই যে দেখো ধাপ 1 বা স্টেপ 1, রেপোর্টিং ভার্ব। তাহলে প্রত্যেকেই জানো এই যে সেইড, এটা হচ্ছে রেপোর্টিং ভার্ব। তাহলে চলো এটাকে দাগিয়ে নাও তোমরা। আর ক্লাসে করার পূর্বে তোমরা অবশ্যই যখন ক্লাস করবে খাতা পেন নিয়ে তোমরা বসবে, কোশ্চেনগুলো টুকে নেবে, তারপর আনসারগুলোকে বা কোশ্চেনগুলোকে আমি যেভাবে বলছি তোমরা দাগিয়ে দাগিয়ে সেগুলো করবে, লিখে লিখে করবে। তাহলে যেমন সহজ বুঝবে তেমনি তোমরা শিখতে পারবে। তো সেইট হচ্ছে রেপোর্টিং ভার্ব স্টেপ 1। তাহলে রেপোর্টিং ভার্ব হচ্ছে স্টেপ 1। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে এই যে কমা, এই যে কমা, কমা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে এই যে কমা। বুঝতে পারছো তো? তাহলে এই স্টেপ 2 হচ্ছে কমা। আর স্টেপ 3 হচ্ছে রেপোর্টেড স্পিচের সাবজেক্ট। তাহলে আই হচ্ছে সাবজেক্ট। ওকে। আচ্ছা, স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে ভার্ব। স্টেপ 4 হচ্ছে ভার্ব, রেপোর্টেড স্পিচের ভার্ব। তাহলে এখানে ভার্ব বলতে হচ্ছে এই যে উড নট। হ্যাঁ, উড নটের সংক্ষিপ্ত ফর্ম দেওয়া আছে ওন্ট। উড নট টার্ন, এইটা হচ্ছে ভার্ব। তাহলে কয়টা ভার্ব পাওয়া গেল এখানে? দুটো ভার্ব, একটা উড নট, আচ্ছা, আর একটা হচ্ছে টার্ন। তাহলে যে বাক্যে দুটো ভার্ব থাকে, প্রথমটাকে বলে অক্সিলারি আর পরেরটাকে বলে মেইন ভার্ব। আর উড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পর মেইন ভার্ব সর্বদা কি হয়? V1 হয়, তাই না? তোমরা এগুলো জানো। আচ্ছা, আর স্টেপ 5 হচ্ছে প্রোনাউন। স্টেপ 5 হচ্ছে কি? স্টেপ 5 হচ্ছে প্রোনাউন। এই যে স্টেপ 5 হচ্ছে প্রোনাউন। তো এখানে প্রোনাউন হচ্ছে
এখানে প্রোনাউন হচ্ছে ইউ। এই ইউ হচ্ছে প্রোনাউন। ওকে। আর স্টেপ 6 হচ্ছে 6 নাম্বার স্টেপ হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে কোনো অ্যাডভার্ব আছে কি? না, এখানে কোনো অ্যাডভার্ব নেই। বুঝতে পারলে তো? তো এই হচ্ছে স্টেপগুলো। তো এগুলোকে চিনতে হবে খুব ভালো করে। এবার দেখো, যে স্টেপগুলোকে চেনা হলো সেই জায়গাগুলোকেই আমরা পরিবর্তন করব, বাকিগুলোকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তাহলে একটা প্রশ্নে আমরা কমন রিপোর্টিং ভার্ব, কমা, সাবজেক্ট ভার্ব, এই 4 টে স্টেপ হচ্ছে কমন, আমরা পাবো বেশিরভাগটা, মোস্ট অফ দ্য সেন্টেন্সে পাবো। আর প্রোনাউন, অ্যাডভার্ব এগুলো কিন্তু থাকতেও পারে, নাও পারে। তো একটা প্রশ্নে কয়টা স্টেপ আছে সেটা তোমাকেই বুঝতে হবে, এবং সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলে তো? তো এই জায়গাগুলোর এবার পরিবর্তনগুলো দেখলেই ন্যারেশনটা হয়ে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা হচ্ছে। তো দেখো, সে থাকলে সে লিখতে হয়, শেষ থাকলে শেষ লিখতে হয়, সেইট থাকলে সেইট লিখতে হয়, আর সেইট টু থাকলে টোল্ড লিখতে হয়। তো এখানে কি আছে? সেইট টু, তাই এখানে কি হয়েছে? টোল্ড। বুঝতে পারলে তো? আচ্ছা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে মনে করে রাখবে আজকের ক্লাসটা হচ্ছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কমার জায়গায় কি লিখতে হয়? দ্যাট। কমার জায়গায় কি লিখতে হয়? দ্যাট। এই যে কমার জায়গায় লিখতে হয় দ্যাট। বুঝতে পারলে তো? তাহলে টোল্ড কিসের জন্য এসছে? টোল্ড এসছে সেড টুর জন্য। সেড টু থাকলে কি লিখতে হয়? টোল্ড। সেড টু থাকলে কি লিখতে হয়? টোল্ড। স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2, কমার জায়গায় কি লিখতে হয়? দ্যাট। কমার জায়গায় কি লিখতে হয়? দ্যাট। বুঝতে পারলে তো? এই যে দেখো নিয়মগুলো দেওয়া আছে এখানে। এবার দেখো স্টেপ 3, এই যে শি, এখানে প্রশ্নে ছিল আই, হয়ে গেল শি, তাই না? কেন হলো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। এখানে শি হলো কেন? এই স্টেপ 3 তে সাবজেক্টের যখন তোমরা পরিবর্তন করবে, অবশ্যই তোমাকে এই যে পার্সন গুলো ভালো করে বুঝতে হবে। ফার্স্ট পার্সন, হ্যাঁ, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো এখানে আইটা কোন পার্সন আছে? আইটা ফার্স্ট পার্সন আছে। তাহলে দেখো এখানে লেখা আছে সাবজেক্টটি ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? এই যে দি ওমেনকে ফলো করবে। তো দি ওমেন মানে কি? দি ওমেন মানে হচ্ছে শি। তো আইটা যেহেতু সাবজেক্ট আছে, তাই এখানে হয়ে গেল শি এর সাবজেক্ট ফর্ম। বুঝতে পারলে তো? আচ্ছা, আরেকবার জেনে নাও। এই যে আই কাকে ফলো করেছে? শি কে ফলো করেছে, মানে দি ওমেন মানে শি। এবার আইটা যেহেতু সাবজেক্ট আছে, তাই এইটাও হয়ে যাবে সাবজেক্ট। এইটা যদি মি থাকতো, অবজেক্টে থাকতো, তাহলে শি হয়ে যেত হার। যদি মাই থাকতো, তাহলে শিটা হয়ে যেত হার। বুঝতে পারলে তো? তাহলে যে যে অবস্থানে থাকবে তাকে সেই অবস্থানে আনতে হবে। তো আইটা সাবজেক্টে আছে বলে শিটা সাবজেক্ট হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই যে আই, এটা সাবজেক্ট ফর্মে আছে, তাই ওমেনটা কি সাবজেক্ট ফর্ম হয়ে গেল শি। বুঝতে পারলে? আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ কথা, খাতায় নোট করে নেবে, হ্যাঁ? আচ্ছা, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেডটাও কি হয়? পাস্ট হয়ে যায় না? যেমন অ্যামিসার থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যায়। আর এই যে পরবর্তীতে তোমরা দেখতে পাবে যে আমরা চেঞ্জ করেছি, পাস্ট করেছি, কিন্তু এখানে উড নটের কোনো পরিবর্তন হয়নি। উড নটের কোনো পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি তোমরা বলতে পারবে? তোমরা তো জানো যে রিপোর্টিং ভার্বটি পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বটিও কি হয়? পাস্ট হয়। অ্যামিসার থাকলে ওয়াজ ওয়্যার, ভি1 থাকলে ভি2, তাই না? আচ্ছা, তো এখানে কেন চেঞ্জ হলো না? একটা বড় প্রশ্ন। জেনে নাও, মডাল ভার্বের শুধুমাত্র দুটো টেন্স হয়, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। শ্যাল উইল হচ্ছে প্রেজেন্ট, শুড উড হচ্ছে পাস্ট। তো এই যে মডাল ভার্ব, এখানে যে উড আছে, তো উড হচ্ছে পাস্টেই আছে, তার জন্য আর কোনো চেঞ্জ হবে না।
মনে থাকবে তো? আচ্ছা, তাহলে মডাল ভার্ব যদি আমরা কোথাও রেপোর্টেডে পাস্টে পেয়ে যাই তাহলে তার কোনো চেঞ্জ করব না। খাতায় এটা নোট করে নাও। আচ্ছা, হয়ে গেল। মডাল ভার্বের পর মেইন ভার্ব সর্বদা V1 হয়, তাই টার্নও এখানে কোনোভাবে চেঞ্জ হবে না। আশা করি বুঝেছ। এবার দেখো, এখানে ছিল ইউ, স্টেপ 4, 5 হবে, প্রোনাউন স্টেপ 5। হ্যাঁ, তো এখানে ইউটা কি করে হিম হলো? ইউটা হিম হলো কি করে জেনে নাও। ইউটা সেকেন্ড পারসন। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। এই যে দেখো, সাবজেক্টের সেকেন্ড পারসন হলে এটা প্রোনাউনের ক্ষেত্রেও হবে। আসলে ইউ তো এখানে সাবজেক্ট নয়। হ্যাঁ, এই যে ইউ, এই যে ইউ, এই ইউটা কিন্তু এখানে সাবজেক্ট না। যেহেতু ভার্বের পর বসেছে, যেহেতু ভার্বের পর ইউ আছে তাই এটা কোনোভাবে কিন্তু সাবজেক্ট না। হ্যাঁ, ভার্বের পর কে বসে? অবজেক্ট বসে। তো এই যে ইউটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট বা অবজেক্ট মানে যখনই আমরা প্রোনাউন গুলো পাবো, আসলে এই পার্সন অনুসারে এগুলোকে পরিবর্তন করতে হয়। সাবজেক্ট বা অবজেক্ট প্রোনাউন মানে এই পার্সন অনুসারে পরিবর্তন করব। তো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করে? সেকেন্ড পার্সন হচ্ছে অবজেক্টকে ফলো করে। তো এই যে ইউ, এই যে ইউ, এটা ফলো করবে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? দি বয়। বুঝতে পারলে? তাহলে দি বয় মানে হি। তো এবার দেখো, এই ইউটা আছে কি? অবজেক্ট। তাই হি এর অবজেক্ট ফর্ম নিতে হবে হিম। বোঝা গেল? আচ্ছা, এবার এই ছকটা দেখো। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট আর এই ইউ হচ্ছে অবজেক্ট। তো তোমরা এই ইউ বলতে, এই যে ইউ, এই ইউ বলতে কিন্তু, এই ইউ বলতে কিন্তু এই ইউ অবজেক্ট। বুঝতে পেরেছো? কাকে ফলো করেছে? কাকে ফলো করেছে? হি কে, মানে এই দি বয়কে ফলো করেছে। তাহলে দি বয়কে ফলো করেছে। দি বয় মানে এখানে কি? হি আছে। তো এবার হি কে তো আর হি লেখা যাবে না, কারণ এই ইউটা হচ্ছে অবজেক্ট, এই ইউটা হচ্ছে অবজেক্ট। কাকে ফলো করেছে? হি কে। কিন্তু এর অবস্থান দেখো, এটা কি? অবজেক্ট। তাই হি এর অবজেক্ট ফর্ম হবে। তাই এখানে হয়েছে হিম। বুঝতে পারলে তো? তাহলে বাকিগুলো দেখো যা আছে তাই। দেখো বাকিগুলো আমি যা আছে তাই লিখেছি। দেখতে পাচ্ছ? তাহলে আমরা যদি এই 6টি স্টেপ ভালো করে বুঝতে পারি আর এই 6টি স্টেপকে যদি আমরা সঠিকভাবে তাদের পরিবর্তনগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের ন্যারেশন হয়ে যাবে। কোশ্চেনটা ছোট করে এসেছে কি বড় করে এসেছে ব্যাপারটা কিন্তু সেখানে না। ব্যাপারটা হচ্ছে স্টেপ। মেইন ন্যারেশনের জায়গাটা লুকিয়ে আছে এই 6টা স্টেপের মধ্যে। তুমি কোশ্চেনে কয়টা স্টেপ পেলে 6টার মধ্যে, আর সেগুলো কি কি, আর তাদের পরিবর্তনগুলো সঠিকভাবে করলেই তোমার ন্যারেশনটা হয়ে যাবে। ওকে? আচ্ছা, এখানে একটা গল্প আছে। এই যে বাক্যের শুরুতে যে দেন আছে না, আচ্ছা এই দেনটা কি জানো? এই দেনটা হচ্ছে অ্যাডভার্ব। তো যদি কোনো বাক্যের শুরুতে অ্যাডভার্ব থাকে তাহলে বাক্যটাতে কি? জোর দেওয়া হয়। ওকে? তো এখানে বলছে দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়বো না। একটু জোর দিয়ে বলা হচ্ছে যে তাহলে আমি তোমাকে ছাড়বো না। তো এই অ্যাডভার্বটা আমরা তখন কি করলাম? যেহেতু বাক্যের শেষে অ্যাডভার্ব আমরা লিখতে পারি, তাই এখানে আমরা বাক্যের শেষে অ্যাডভার্বটাকে লিখে দিলাম। ওকে? আচ্ছা, এই হচ্ছে গ্রামার। তো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট কোশ্চেন ডিরেক্ট। হ্যাঁ, দি জার সেড I came to you, wise men, for an answer to his questions. তাই না? আচ্ছা, 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। তো এখানে একটা কথা, যে রিপোর্টিং স্পিচ এর মধ্যে 3টে ওয়ার্ড থাকে। হ্যাঁ, মানে 3টে বিষয় থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এর মধ্যে তোমরা সাবজেক্ট আর ভার্ব কিন্তু কমন পাবে। আর এই যে অবজেক্টটা, এটা অনেক সময় থাকতেও পারে, নাও পারে। ওকে?
তেমনি দ্য জার হচ্ছে সাবজেক্ট আর সেইট হচ্ছে ভার্ব। এখানে কিন্তু অবজেক্ট কি, অবজেক্ট এখানে নেই। তো এবার কথা হচ্ছে যে স্যার অবজেক্ট নেই কেন, অবজেক্ট না থাকলে কি করব। এখানে একটু ভালো করে জেনে নাও, যদি কোনো ন্যারেশনে, বিশেষ করে 12 তোমরা যারা আছো তাদের কথা বলছি, তোমাদের সমস্ত গ্রামার হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। হ্যাঁ, তো অবজেক্ট নেই মানে তোমাকে টেক্সট বই পড়ে বুঝতে হবে যে এখানে যার কাকে বলেছে, তাই না? যার হারমিটকে বলেছে যে আমি এসেছি বিজ্ঞ মানুষ উত্তরের জন্য, তাই না? তো এখানে তোমাকে বুঝে উঠতে হবে যে কে কাকে বলল। তোমাকে অবজেক্ট দেয়নি মানেই তোমার কাছ থেকে জানতে চাইছে যে তুমি জানো কিনা। তো এগুলো আশা করি তোমরা জানো, যেহেতু টেক্সট বই পড়েছো তোমরা। এবার চলো স্টেপগুলোকে আবার জেনে নেই। স্টেপ 1 মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে এই হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড। ওকে, আচ্ছা এবার তোমরা বলো তো স্টেপ 2 কোনটা? স্টেপ 2 হচ্ছে কমা, তাই না? স্টেপ 2 কমা, তাহলে এই হচ্ছে স্টেপ 2 কমা, তাই না? আচ্ছা, স্টেপ 3 কোনটা? স্টেপ 3 হচ্ছে যে সাবজেক্ট, এই যে আই হচ্ছে সাবজেক্ট, আর এই যে সাবজেক্ট দ্বারা শুরু, ফুল স্টপ দ্বারা শেষ মানেই হচ্ছে অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা এবার এই যে কেম, এইটা কিন্তু ভার্ব। হ্যাঁ, স্টেপ 4 হচ্ছে, স্টেপ 4 হচ্ছে ভার্ব। এই যে কেম, এই যে কেম, এইটা কিন্তু ভার্ব। আর বুঝতেই পারছো যে ভার্বের পর অবজেক্ট থাকে, তাহলে এই যে ইউ, এটা কিন্তু অবজেক্ট আর তার সঙ্গে এইটা কিন্তু প্রোনাউন। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, আর এইটা হচ্ছে স্টেপ কি, এটা হচ্ছে স্টেপ 5। ওকে, এখানে আমরা আর একটা জিনিস পেয়েছি, প্রোনাউন হিজ। এইটাও কিন্তু একটা প্রোনাউন। হ্যাঁ, এটা হচ্ছে হিজ। ওকে, তাহলে দুটো প্রোনাউন পেয়েছি। আবার এটাকে যদি আমরা ধরি, এইটাও একটা প্রোনাউন। তো এবার একটা বিষয় মাথায় রাখবে, যদি রেপুটেড স্পিসের মধ্যে কমা দিয়ে কোনো ব্যক্তি বা কোনো নাম উল্লেখ থাকে, এই যে ওয়াইজ ম্যান মানে হচ্ছে একটা ব্যক্তিকে বলা হচ্ছে, হারমিটকে বলা হচ্ছে, তাহলে তোমরা বুঝে নেবে যে এই যে বক্তা এই লোককে বলছে। হ্যাঁ, তাহলে বক্তা কাকে বলছে? এই যে দি চার হচ্ছে সাবজেক্ট মানে বক্তা, কাকে বলছে? এই যে কমা দিয়ে যে ব্যক্তি বা নাম থাকবে, মনে থাকবে তো? আচ্ছা আবারও বলছি, রেপোর্টেড স্পিচ এর মধ্যে কমা দিয়ে যদি কোনো নাম বা ব্যক্তি উল্লেখ থাকে, তাহলে বুঝে নেব এই যে বক্তা যে বলছে সে উল্লেখিত ব্যক্তিকে বলছে। মনে থাকবে তো? এই জায়গাগুলো তোমায় কিন্তু বুঝতে হবে, এগুলো তোমাকে একদম দিতেই পারে পরীক্ষায়, কারণ তুমি কেমন জানো এগুলো থেকেই কিন্তু প্রমাণ হবে। হ্যাঁ, আচ্ছা এবার চলো তো, সেইড থাকলে কি লিখতে হয়? এই যে দেখো, সেইড থাকলে কি লিখতে হয়? সেইড থাকলে কিন্তু সেইড লিখতে হয়। স্টেপ 1 হয়ে গেল, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো দ্যাট হলো কেন? দ্যাট কমার জন্য দ্যাট হয়, এই যে কমার জন্য কি, কমার জন্য দ্যাট হয়। বুঝতে পারলে তো? কমার জন্য দ্যাট। এবার দেখো এই যে হি, এই হিটা হয়েছে কেন? এটা স্টেপ 3, এটা হিটা হয়েছে কেন? দেখো আই সাবজেক্ট, এই যে ফার্স্ট পারসন আই সাবজেক্ট, ফার্স্ট পারসন কাকে ফলো করে? রেপোর্টেড স্পিচের সাবজেক্টকে ফলো করে। তাহলে রেপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে দি চার। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তো দি চার মানে কি? দি চার মানে হচ্ছে হি, দি চার মানে হি। বুঝতে পারলে? এবার দেখো আইটা যেহেতু সাবজেক্ট ফর্মে আছে, তাই এখানে সাবজেক্ট ফর্ম কি হবে? হি। বুঝেছো? আচ্ছা এবার দেখো এই কেম, এই ভার্বটাকে চেঞ্জ করা হয়েছে। কি হয়েছে? হ্যাড কাম হয়েছে। কেন হলো ব্যাপারটা একটু জেনে নাও। এই ভার্বটা যেহেতু পাস্ট আছে, তাই এইটাকেও কি করতে হবে? পাস্ট করতে হবে। তো এখানে তোমরা নোট করে নিতে পারো, এখানে তোমরা নোট করে নাও। হ্যাঁ, আচ্ছা কি নোট করবে তোমরা? এখানে নোট এটাই করবে, এনও
টিই নোট। আচ্ছা, নোটে তোমরা যেটা করবে, যদি V2 থাকে, ভার্বের কি থাকে, পাস্ট ফর্ম থাকে, তাহলে তোমরা ন্যারেশনে কি করবে, হ্যাড লিখবে আর V3 করে দেবে। হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এই যে কেম, এই যে কেম, এটা V2 আছে, V2 থাকার জন্য কি হয়ে গেল, হ্যাড, এই যে হ্যাড আর কামের V3 কাম। ওকে, বুঝেছো তো? আচ্ছা, এবার দেখো এখানে তাহলে চেঞ্জ হলো না কেন, না এই যে আগের কোশ্চেনে যে এখানে উড নট, এই যে উড নট ছিল কোশ্চেনে, এই যে উড নট, এই যে দেখো উড নট, কেন এটা চেঞ্জ হলো না, তাই না? তোমাদের তো পূর্বে বললাম যে মডাল ভার্বের শুধুমাত্র দুটো টেন্স হয়, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট মডাল ভার্ব। তো এইটা কি মডাল ভার্ব? না, এটা মডাল ভার্ব নয়, এটা ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব। তো এইটার ভ্যারাইটি অফ টেন্স হয়, মানে ওই যে তোমরা যে 12 প্রকার টেন্স পড়েছ সেইটা। কিন্তু এই মডাল ভার্বের তোমরা দুটো টেন্স পাবে, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। তো এটা পাস্ট করা আছে, তার জন্য আর কি করব, কিছুই করার নেই, পাস্ট করতে পাস্ট। আর এইটা যেহেতু মডাল ভার্ব না, তার জন্য V2 থাকলে কি হয়, এই যে হ্যাড V3। ওকে, এই যে হ্যাড V3। আচ্ছা, এবার দেখো এরপরে আমরা যা আছে তাই লিখে দিলাম। এই জায়গায় একটু দেখো হিম হলো কেন, তাই না? এই প্রোনাউন, এই যে ইউটা হিম হয়ে গেছে, কেন ইউটা হিম হয়ে গেল জেনে নাও। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? সেকেন্ড পারসন ফলো করে অবজেক্ট। তো এই যে ইউ, ইউটা কাকে ফলো করেছে? অবজেক্ট। অবজেক্ট বলতে এই যে দেখো এখানে তো অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট কি করে বুঝবো? এই যে বললাম যে কমা দিয়ে যদি কোনো ব্যক্তি বা নাম মেনশন করা থাকে, তাহলে তাকে বুঝে নিতে হবে যে বক্তা তাকে বলেছে। তাহলে ইউ বলতে এখানে এই ওয়াইজম্যান মানে হারমিট, তার জন্য এখানে হয়ে গেল, এইটা যেহেতু অবজেক্ট ফর্মে আছে, তাই হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। এই যে দেখো ইউ, এটা অবজেক্ট ফর্মে ছিল, কাকে ফলো করেছে? হি কে। ওয়াইজম্যান মানে হি, এর অবজেক্ট ফর্ম এবার হয়ে গেল হিম। বুঝতে পারলে তো? তাহলে এখানে হয়ে গেল হিম। তোমরা এখানে লিখে দিতে পারো যে দা হারমিট। এবার বাকিটা যা আছে তাই। এবার দেখো এখানে হিস করতে হিস কেন হলো, না এই যে এই হিসটা হিস করতে হিস কেন হলো? দেখো যদি থার্ড পারসন হয়, যদি থার্ড পারসন হয় প্রোনাউনটি, তাহলে কাউকেই অনুসরণ করবে না, মানে যা থাকবে তাই বসবে। তাই এখানে এই যে হিস, এটা যা আছে তাই হয়েছে। এটা যেহেতু থার্ড পারসন, তাই যা হয়েছে, যা আছে তাই হয়েছে। বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দেখো যদি তোমরা এই সেন্টেন্সটাকে একটু আলাদা, একটু অন্যভাবে লিখতে চাও, তাহলে তোমরা লিখতেই পারো অ্যাড্রেসিং দ্য ওয়াইজ ম্যান। তাহলে যদি তোমাদের এরকম কোনো সম্বোধন সূচক ওয়ার্ড থাকে, তাহলে তোমরা কিভাবে শুরু করতে পারো? অ্যাড্রেসিং দ্য ওয়াইজ ম্যান। ওকে, এবার দেখো সাবজেক্ট লিখে দিলাম দিজার, সেইট করতে সেইট। ওকে, কমার জায়গায় কি হয়ে গেল? দ্যাট, স্টেপ 2। আর হি কেন হলো? আই ফলো করেছে দি জারকে, এই যে আই ফলো করেছে দি জারকে, তাই এটা হয়ে গেল কি? হি। আচ্ছা, আর ভার্বটা হ্যাড কাম কেন হলো? V2 থাকলে কি হয়? V2 থাকলে হ্যাড V3 হয়। তাহলে তোমরা বুঝেছো V2 থাকলে হ্যাড V3, এই যে কেম V2, তাই এটা হ্যাড V3 হয়েছে। আর এখানে হিম কেন হলো? তোমরা তো বুঝতেই পারলে যে ইউ হচ্ছে অবজেক্ট, সেকেন্ড পারসন, কাকে ফলো করলো? এখানেও অবজেক্টকে ফলো করলো, মানে হারমিটকে ফলো করেছে। হারমিট হি, তো ইউটা অবজেক্ট আছে বলে এটা হয়ে গেল হিম। আশা করি বুঝেছো। এবার হিসটা, এটাও তো প্রোনাউন না, এটা চেঞ্জ হলো না কেন? এই যে হিস, এটা প্রোনাউন, এটা চেঞ্জ হলো না কেন? তোমরা বুঝতেই পারলে যে হিস হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন কাউকে ফলো করে না, যা থাকবে তাই লিখবো, তাই না? তাই এখানে হিস করতে হিস। বোঝা গেছে তো? আচ্ছা,
তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমাদের চাওয়া পাওয়াগুলো, ঠিক আছে? আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে কমেন্টে তোমরা সাড়া দাও। এইভাবে আমি তোমাদের এই 24-এর যে ফাইনাল প্রিপারেশন যতগুলো গ্রামার টপিক আছে আমি ব্যাখ্যা সহ তোমাদের ক্লাস দিতে চাই। তো প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ক্লাসে।